জাতীয় বাজেট বৃদ্ধি পেয়েছে আমাদের 15 থেকে 20 গুণ, পরিবেশ মন্ত্রণালয়ে মাত্র 2 গুণের কাছাকাছি আমাদের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি আছে এবং কোন মন্ত্রণালয় কত টাকা পাবে সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এটা নির্ধারণ হওয়ার কথা। এটাকে কিন্তু স্থানীয় পর্যায়ে অর্থায়নের কৌশলটা ঠিক করা উচিত, যেটা এখন বর্তমানে ব্যবস্থায় নেই, এবং আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও আমাদের সংস্কার করা উচিত। বৈরী আবহাওয়া ও দুর্যোগ বাড়লেও তা মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জাতীয় বাজেটে বরাদ্দ অপ্রতুল। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ। তাই জলবায়ু খাতে শুধু তহবিল বাড়ালেই হবে না, অর্থায়নের কর্মকৌশলও সুনির্দিষ্ট করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন সকালে। পুরো আয়োজন নিয়ে সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। হাট নিয়ে সবসময় কিন্তু চ্যালেঞ্জ থাকে, হাটগুলাকে সুন্দর ম্যানেজমেন্ট করব। আমি নগরবাসীর সহযোগিতা চাই। হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য অপসারণের যে আমাদের প্রস্তুতি কাজ, সেগুলো আমাদের এখন চলছে। এবার ইনশাআল্লাহ আরও সুন্দর, আরও সুষ্ঠুভাবে সুফল দিতে পারবো। সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি এবং কিভাবে এটার দূষণটা কমানো যায়। ঢাকার মতো একটা জায়গা যেখানে আমার অনেক কিছুই কিন্তু সীমিত আকারে আছে, সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই দেখছি। এবার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে রাজধানীতে বসবে মোট 20টি কোরবানির পশুর হাট, 11টি দক্ষিণে ও 9টি উত্তরে। হাটের বর্জ্যে নগরীর পরিবেশ যেন দূষিত না হয় সেটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এখন সকালে এ নিয়েও রয়েছে বিস্তারিত। শুরুতে জলবায়ু বাজেট প্রসঙ্গ। দূষণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগও। জলবায়ু পরিবর্তনজনিত নানা হুমকির মুখে বিপন্ন পরিবেশ ও জীবন। তবে পরিবেশগত সংকট যত, তা মোকাবেলায় জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ ততটাই অপ্রতুল। জলবায়ু পরিবেশবিদরা বলছেন, ন্যায্যতার ভিত্তিতে বাজেট বৃদ্ধির সাথে জলবায়ু অর্থায়নের কর্মকৌশল প্রণয়ন করা জরুরি। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। কখনো তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জীবন, আবার কখনো ঘূর্ণিঝড়ে এলোমেলো বিচ্ছিন্ন জনপদ। প্রাকৃতিক দুর্যোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখন। তাই বৈরিতাকে সঙ্গী করেই পথ চলতে হয় দিন, মাস, বছর। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বাড়ছে বাংলাদেশে। অতিরিক্ত কার্বন নিঃসরণে বাড়ছে তাপমাত্রা, কোমলতা হারাচ্ছে প্রকৃতি, বাড়ছে আকস্মিক বন্যা, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা পরিবেশগত সংকট। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বে জলবায়ু অভিবাসনের ঝুঁকি সূচকে 7ম অবস্থানে বাংলাদেশ। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সের তথ্যমতে বৈশ্বিক সূচকে 180 দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি ঝুঁকিতে মাত্র 3টি দেশ। আইপিসিসির একটি গবেষণায় আশঙ্কা করা হচ্ছে 2050 সালের মধ্যে দেশের 13.3 মিলিয়ন মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হবেন। এছাড়া দেশের 17% ভূমি এবং 30% খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। আর এসব কারণে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ। তবে তা মোকাবেলায় জাতীয় বাজেটে যে বরাদ্দ, তা কি পর্যাপ্ত? বিগত বাজেট পরিসংখ্যানে দেখা যায় 2020-21 অর্থবছরে বরাদ্দ ছিল 1246 কোটি টাকা। 2021-22 অর্থবছরে যা কমে দাঁড়ায় 1223 কোটি, আর সবশেষ অর্থবছরে তা সামান্য বেড়ে হয় 1639 কোটি টাকা। পাশাপাশি 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে জলবায়ু খাতে বরাদ্দ দেয়া হয় 37,000 কোটি টাকা। দুর্যোগের পরিমাণ বাড়তে থাকলেও বাংলাদেশের জাতীয় বাজেটে জলবায়ু সম্পর্কিত ব্যয়ের পরিমাণ বাড়ছে না বলে অভিযোগ পরিবেশবিদদের। এই ঝুঁকি মোকাবিলায় বরাদ্দকে অপ্রতুল বলছেন তারা। তাদের পরামর্শ, পরিবেশের সুরক্ষা ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাড়াতে হবে তহবিল। জাতীয় বাজেট বৃদ্ধি পেয়েছে আমাদের 15 থেকে 20 গুণ বেশি, আর এই পরিবেশ মন্ত্রণালয়ে মাত্র 2 গুণের কাছাকাছি আমাদের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। শুধু যে পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধিতে অবহেলার ভিতরে আছে তা না, জনস্বাস্থ্য
রিলেটেড বা জনগণ সম্পৃক্ত যেই মন্ত্রণালয়গুলো যেগুলোতে বাজেট বরাদ্দ করলে সরাসরি মানুষ এবং পরিবেশের লাভ হবে, পরিবেশ এবং মানুষের সরাসরি উন্নতি সাধিত হবে, সেই মন্ত্রণালয়গুলোতেও আমরা লক্ষ্য করছি যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে না। কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি আছে এবং কোন মন্ত্রণালয় কত টাকা পাবে বা তার ঝুঁকি অনুযায়ী তহবিল পাবে কি পাবে না, সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এটা নির্ধারণ হওয়ার কথা। আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা বরঞ্চ যেটা অনেকটাই দেখা যাচ্ছে যে জলবায়ু তহবিলের নামে সেই প্রকল্প আসলে বাস্তবে উন্নয়ন প্রকল্প হচ্ছে, আবার উন্নয়ন প্রকল্পে আবার কোনো অংশ জলবায়ু প্রকল্পের বা জলবায়ু অভিযোজন কার্যক্রমে ব্যবহার হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের দাবি, জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নের কর্মকৌশল প্রণয়ন জরুরি। বলছেন, টেকসই অগ্রগতির পথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ন্যায্যতার ভিত্তিতে বাজেট বৃদ্ধি করে তার সঠিক বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও তাগিদ তাদের। বাস্তবায়নের ক্ষেত্রে এটাকে কিন্তু স্থানীয় পর্যায়ে অর্থায়নের কৌশলটা ঠিক করা উচিত, যেটা এখন বর্তমানে ব্যবস্থায় নেই। এবং আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও আমাদের সংস্কার করা উচিত, যেন আমরা এই স্থানীয় অর্থগুলো আমরা সরকারের যে জাতীয় অভিযোজন পরিকল্পনা বলি বা জাতীয় যে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্ম পরিকল্পনা, ওইটাতে যেন আমরা ব্যয় করতে পারি। জলবায়ু তহবিলটি আমাদেরকে আরও বড় করা দরকার এবং এটির জন্য আলাদা করে বাজেট দেওয়া দরকার। ডেল্টা প্ল্যান কিংবা আমাদের এনডিসি কিংবা আমাদের মুজিব ক্লাইমেট প্ল্যানের ভিতরে রেখেই আমাদের কিন্তু এই বরাদ্দটা দেওয়ার সুযোগ রয়েছে। প্রকৃতিকে কবজা করার চেষ্টা নয়, বরং মৈত্রী ও বন্ধুতার মধ্য দিয়ে নির্মল হবে পরিবেশ ও জীবন। আর তাই বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে বাঁচাতে পর্যাপ্ত অর্থায়ন ও সঠিক পদক্ষেপের তাগিদ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দক্ষিণাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বরিশালে এখনও তলিয়ে আছে আউশের বীজতলা ও সবজি ক্ষেত। দিশেহারা ক্ষতিগ্রস্ত হাজার কৃষক। এমন অবস্থায় কৃষকদের উৎসাহিত করতে ভর্তুকির পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। রোববার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সঙ্গে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস, যাতে ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা। বরিশালে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় ফসলি জমি, সড়ক আর বাড়িঘর। কিছু এলাকা থেকে পানি নামলেও এখনও ডুবে আছে আউশের বীজতলা। পানির ওপর কিছুটা জেগে থেকে অস্তিত্ব ও অসহায়ত্বের জানান দিচ্ছে পুঁই, ঢেঁড়স, চিচিঙ্গা ও বাড়তে থাকা পাটের চারা। এমন অবস্থায় দিশেহারা হাজারো কৃষক। সারা তো ফালাইছি, সারা তোমার এই পানির তলে সব। ঘূর্ণিঝড় বৃষ্টির কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। পুঁই শাক, রেহা, পাটের শাক, কলমি শাক। পানিটা না নামে তবে এই কৃষক আমরা যারাই এইটা করছি সকলেই আমরা লসের মুখে আছি। ঘূর্ণিঝড় রিমাল আর অতিবর্ষণ দুইয়ে মিলে বরিশালে ফসলের ক্ষেতে ক্ষতি হয়েছে ব্যাপক। যেমন ক্ষতি হয়েছে আউশে, তেমন ক্ষতি হয়েছে এই শাকসবজিতে। আউশে ক্ষতির পরিমাণ শতকরা ৮০%, আর শাকসবজিতে একেবারে কম নয়। এত ক্ষতি হলেও কৃষকের জন্য নেই কোনো শস্য বীমা। বিষয়টি এখন সময়ের দাবি। কৃষি কর্মকর্তারা জানান, দ্রুত পানি নামলে কমতে পারে ক্ষতির পরিমাণ, তা না হলে ভেঙে যাবে কৃষকের স্বপ্ন। কোথাও কোথাও 1 থেকে 3 ফুট পর্যন্ত পানি রয়েছে এবং এখানে পানি যদি খুব দ্রুত সরে না যায় তা আমরা ক্ষতির আশঙ্কা করছি। আর যদি 3 দিনের মধ্যে পানি সরে যায় তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কমে আসবে। আমাদের এই পর্যন্ত 2349 হেক্টর আমাদের আবাদ হয়েছে। আমাদের টার্গেট হলো 12,000 হেক্টরের মতো। তো এর মধ্যে 80% আমাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কৃষকদের পাশে সবসময় আছি। আমরা প্রণোদনার ব্যবস্থা আছে, আমরা এই আউশেও প্রণোদনা দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলারই একই অবস্থা। আউশের বীজতলা, সবজির পাশাপাশি নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন ফসল ও পানের বরজ। ক্ষতির দিকটা আমরা 100% এস্টিমেট আরও পরে করব এবং এটা টাকার অঙ্কে আমরা মূল্য করব। তবে এমনি বলা যায় যে এটা কোটি টাকা ছাড়ে যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের উপরে একটা ইফেক্ট পড়বে এবং পাশাপাশি যে উৎপাদন যদি না হয় তাহলে ভোক্তার উপরও একটা ইফেক্ট পড়বে।
কয়েক দশকে ঘূর্ণিঝড়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলের কৃষি, যার বিরূপ প্রভাব পড়ে খাদ্য উৎপাদন ও কৃষকের উপর। তাই কৃষির প্রতি আগ্রহ ধরে রাখতে ভর্তুকির পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা যেন ঋণের কারণে ঋণের জর্জরিত না হয়ে যায়, কারণ এর ফলে যেটি হবে তারা কিন্তু কৃষিকাজ থেকে যে উৎসাহ সেই উৎসাহ কিন্তু তারা পাবে না। তাই সরকারের উচিত ইমিডিয়েট ভিত্তিতে যে তা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি একটি নিরূপণ করা এবং সেই অনুযায়ী তাদেরকে আর্থিক যত রকমের সুবিধা সে সুবিধা প্রদান করা। এবার বিভাগে 4000 হেক্টরের বেশি জমিতে ছিল আউশের বীজতলা, যা দিয়ে 2,20,000 হেক্টর জমিতে আউশের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। এছাড়া 47,400 হেক্টর জমিতে ছিল নানা ধরনের শাক ও সবজি, যার বেশিরভাগই নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তরের জেলা নাটোরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে ভুট্টা ও কলা গাছ। এছাড়া মৌসুমি ফল, আম সহ বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার কৃষকরা। একদিনের ঝড়ে অন্তত 51 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। জাহিদুল ইসলাম সুমনের ছবি ও মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আর কদিন বাদেই ঘরে উঠানোর কথা ছিল ভুট্টা, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খেতেই ভেঙে পড়ে আছে ভুট্টা গাছ। ক্ষতির মুখে জেলার ভুট্টা চাষিরা। একই চিত্র কলাসহ জেলার সব ফসলের ক্ষেতের। ঝড়ে মনে করেন যে আমাদের এখানে ভুট্টা ব্যাপক ক্ষতি হয়েছে, ঘাস ভেঙে গেল, তরকারি আবাদ নষ্ট হয়েছে, অনেক গাছ শুয়ে পড়েছে, এই মেলা ধরনের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নাটোরের আমবাগানীরা। গাছ থেকে ঝরে পড়েছে ফজলি, খিরসাপাত, আম্রপালি সহ বিভিন্ন জাতের 20 থেকে 25% আম। আর ঝরে পড়া এসব আম বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। তবে পরিপক্ক ও অপরিপক্ক আম ঝরে পড়ার কারণে এবার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চাষিদের মাঝে। এবছরও আশা ছিল যে আমের ব্যবসা হবে, কিন্তু ঝড়ে যে ক্ষতি হলো তাতে মনে হয় না যে আমরা টাকা উঠাইতে পারবো। এবার আবহাওয়ার কারণে আম একটু কম বাগানে, তারপরও যা ছিল এই ঝড়ে মোটামুটি 3 ভাগে 2 ভাগে পড়ে গেছে। আম যে কটা আম ছিল সবই ধরেন বেশিরভাগ অর্ধেক আম পড়িয়ে গেছে, আর দাম কম এখন। বর্তমানে জেলার মাঠগুলোতে 1,16,571 হেক্টর জমিতে ভুট্টা, কলা, বিভিন্ন সবজি রয়েছে। এর মধ্যে ঝড়ে 3,824 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতি হয়েছে অন্তত 51 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পুরোপুরিভাবে আশাবাদী যে ক্ষতিটা হয়েছে এটা কৃষক পুষিয়ে উঠবে, এবং আর যদি চূড়ান্ত কোনো ক্ষতি হয়ে থাকে সেই তালিকা আমরা তৈরি করছি। যদি কোনো ক্ষতিপূরণ আসে তাহলে কৃষকরা ইনশাল্লাহ পাবে। আর ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিশেষ প্রণোদনার আওতায় এনে স্বাবলম্বী করার পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের। এখন নাটোর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি যেন আশীর্বাদ হয়েছে নওগাঁর ফসলের মাঠের জন্য। দীর্ঘদিন ধরে চলা দাবদাহ থেকে রক্ষা পেয়েছেন সেখানকার চাষিরা। একদিনের বৃষ্টির ফলে আগামী 1 মাস ফসলের মাঠে সেচ দিতে হবে না চাষিদের। এতে খরচ বাঁচবে 4 কোটি টাকা। আব্বাস আলীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের দাপটে যখন লন্ডভন্ড বিভিন্ন এলাকা, তখন সাপে বর হয়ে ধরা দিয়েছে নওগাঁর মানুষের কাছে। গেল কয়েক সপ্তাহ ধরে নওগাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহের প্রভাব পড়েছিল ফসল ও সবজি চাষাবাদে, যাতে প্রতিনিয়ত বিকল্প সেচ ব্যবহার করতে বাধ্য হচ্ছিলেন সেখানকার চাষিরা, যাতে বিঘা প্রতি বাড়তি খরচ গুনতে হচ্ছিল 800 টাকা। তবে রিমালের প্রভাবে বৃষ্টি হওয়ায় সেই খরচ থেকে অনেকটাই রেহাই পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। বৃষ্টিতে আমাদের এলাকায় পটল, বেগুন, বাদাম এগুলো উপকার হয়েছে। খরায় মানে খুবই একেবারে মারাত্মক নষ্ট হয়ে গেছে। আবার আপনার ওই সেচ দিতে আপনার বিঘা হারি 800 টাকা লাগতো, এখন এই বৃষ্টি হয়ে মোটামুটি 1 মাস চলে যেত। মাত্র একদিনের বৃষ্টিতে ফসল ও সবজির মাঠে ফিরে এসেছে সজীবতা। এতে 1 মাস নতুন করে আর সেচ দিতে হবে না চাষিদের, যাতে খরচ বাঁচবে 4 কোটি টাকা। খরাতে আম ঝরে পড়ছিল, কিন্তু আগামীকাল বৃষ্টি হওয়াতে এখন মোটামুটি ভালো হবে। বর্ষা হওয়ার কারণে আমরা রূপ আমনের
বীজতলা রস জমার কারণে আমরা তৈরি করতে পারতেছি। এ কারণে আমাদের প্রচুর পরিমাণ সুবিধা পেয়েছি। সবজির পাশাপাশি উপকার হয়েছে আমের বাগানেও। এতে আম ঝরে পড়া কিছুটা রোধ হবে বলছে কৃষি বিভাগ। একই সঙ্গে আউশ ও আমনের বীজতলা তৈরিতে আশীর্বাদ হয়েছে এই বৃষ্টি। এই বৃষ্টিপাতের কারণে এখন কৃষক সহজেই আমাদের যে আউশ বীজতলা সহ আউশ রোপণ কাজ নির্বিঘ্নে করতে পারবে। শাকসবজি সহ ফলের ড্রপিং, বিশেষ করে আম ফলের ড্রপিং কমে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এই জেলায় প্রায় ৭,২০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে। এখন নওগাঁ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল টাঙ্গাইলের বিভিন্ন এলাকা। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিতে পড়েছেন ব্যবসায়ীরা। 2 দিনের লোডশেডিংয়ে শত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শোভন দাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার মধ্যরাত থেকে লোডশেডিং শুরু হয় টাঙ্গাইলে। এতে টানা 40 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিভিন্ন এলাকা। ফলে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় জেনারেটর সহ বিভিন্ন কাজে বাড়তি খরচ হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে ফ্রিজে থাকা অনেক পণ্য। কারেন্ট নাই তো, কারেন্টের জন্য আসলে আমাদের গেরেজতে বাড়িতে পারি নাই, সেই জন্য আমরা বসা 2 দিন ধরে। বিদ্যুতের জন্য গাড়ি চার্জ হয় না এবং ড্রাইভাররা গাড়ি চালায় না এবং আয় রুজি নাই। বেকারি যে রুটি, সেগুলো রুটিগুলো তৈরি করতে পারে নাই। তারপরে আইসক্রিমগুলো আমরা ফ্রিজে রাখি, ফ্রিজের আইসক্রিমগুলো গলে যায়। কাস্টমারের ফ্লোট আছে, সেটা আছে। আমি এসি ঠিক মতো সার্ভিস দিতে পারতেছি না, কাস্টমারকে সার্ভিস করতে পারতেছি না। তার কারণ হচ্ছে একটাই, বিদ্যুৎ না থাকার কারণ। বিদ্যুৎ অবস্থা খুবই বাজে, এর কারণে আমাদের ব্যবসায়ের উপরে অনেক প্রভাব পড়তেছে। লোডশেডিংয়ের কারণে প্রায় 7,000 শ্রমিকের রোজগার বন্ধ ছিল। আয় রোজগার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। কারেন্টের ডিস্টার্বের কারণে আমাদের শ্রমিক ভাইয়েরা চার্জ পরিপূর্ণভাবে দিতে পারে নাই। সেই জন্য চালক ভাইয়েরা প্রায় 6-7 হাজার চালক ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 দিনের লোডশেডিংয়ে 5 লক্ষাধিক ব্যবসায়ীর প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ দোকানেই ফ্রোজেন সামগ্রী বিক্রি হয়, সেই সকল ফ্রোজেন সামগ্রী কিন্তু সব পচে নষ্ট হয়ে গেছে, কারণ সেগুলো ফেলে দিতে হবে। বিদ্যুৎ অফিস বলছে, বিদ্যুতের তারের ওপর গাছ ও গাছের ডাল ভেঙে পড়ায় প্রায় 3.5 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইলে গ্রাহক আছে প্রায় 3,40,000। সকাল 5টার পরে সবারই বন্ধ হয়। সবাই মানে যে চালু হইতেছে বন্ধ হইতেছে, আবার ভোল্টেজ আছে, টিপ করে যাইতেছে, আবার লাইনে গাছ পড়ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও ব্যবসা বাণিজ্যের ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। এখন টাঙ্গাইল। ঈদুল আজহার বাকি মাস খানেকের কম সময়। এরই মাঝে কোরবানির হাটের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবার রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলে 20টি পশুর হাট বসতে যাচ্ছে। সিউল আহমেদের প্রতিবেদন। হাটের সরকারি মূল্য, শিডিউল মূল্য, পরিচ্ছন্নতা ফি সহ বিভিন্ন তথ্য নিয়ে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে দেখা যায় এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট বসছে, আর উত্তর সিটি কর্পোরেশন হাট বসছে 9টি। এরই মধ্যে কয়েকটি হাটে ইজারাদারের কার্যাদেশ দেওয়ার কাজও শেষ হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি 16 ও 18 নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার, বাড্ডা ইস্টার্ন হাউজিং, মিরপুর 6 নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, 54 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া, বেপারীপাড়া রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা এবং খিলক্ষেত মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা এবার হাট বসতে যাচ্ছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর শাহজাহানপুর খিলগাঁও, রেলগেট বাজারের মৈত্রী সংঘ, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশেপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গায় হাট বসতে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানি হাটের প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষের দিকে। মেয়র জানান, বর্তমানে হাটের ইজারা নিয়ে কাজ করছেন তারা। এছাড়াও আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে হাটের বর্জ্য কত দ্রুত অপসারণ করা যায়। হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য অপসারণের যে আমাদের প্রস্তুতি কাজ, সেগুলো আমাদের এখন চলছে। আমরা এবার 10টির মতো হাট দিচ্ছি, 3টির মতো আমাদের বরাদ্দ প্রক্রিয়া প্রায় শেষ, বাকিগুলো আমরা নতুন করে ইজারা কার্যক্রম চলছে। এখন আমাদের বহর এবং আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা গতবার যেভাবে ঢাকাবাসীকে সুফল দিতে পেরেছি, এবার ইনশাআল্লাহ আরও সুন্দর, আরও সুষ্ঠুভাবে সুফল দিতে পারব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 9টি হাটের ইজারা কার্যাদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাবতলী হাট নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত গাবতলীতে হাট বসতে যাচ্ছে। তবে ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী অংশের রাস্তা প্রশস্ত করায় এবার হাটের আকার কিছুটা ছোট হচ্ছে। এবারও উত্তর সিটির হাটগুলোতে থাকছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। আমরা হাট নিয়ে সবসময় কিন্তু চ্যালেঞ্জ থাকে, বাট আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করি। গাবতলী হাটে 8 কোটি টাকা ছিল গতবার, এবারটা আমি পেয়েছি 20 কোটি টাকা। এটা নিয়ে কিন্তু অনেকে ট্রল করেছে যে গাবতলীর হাটে লস করব, উল্টা কিন্তু 12 কোটি টাকা লাভ করেছি। আমরা মনে করি যে আমরা হাটগুলোকে সুন্দর ম্যানেজমেন্ট করব। আমি নগরবাসীর সহযোগিতা চাই। এখানে কিন্তু আমরা ডিজিটাল হাট বসাচ্ছি, কারো ক্যাশ টাকা নিয়ে আসা লাগবে না। রাজধানীর হাটগুলোর বর্জ্য ও হাটের পশুর স্থান কোনোভাবেই যেন পরিবেশের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয় পরিবেশ মন্ত্রণালয়। জানান, 2 সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করার কাজ চলছে। সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি এবং কিভাবে এটার দূষণটা কমানো যায়, কারণ এটা পরিবেশের উপরে তো অবশ্যই একটা বড় দূষণ। আর ঢাকার মতো একটা জায়গা যেখানে আমার অনেক কিছুই কিন্তু সীমিত আকারে আছে, সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই দেখছি। এদিকে আফতাবনগরে 2টি হাট নিয়ে অনেক বছর যাবতই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছে। উচ্চ আদালতে হাটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট আফতাবনগরে 2টি হাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন। রাজধানীতে এবার স্থায়ী এবং অস্থায়ী মিলে সর্বমোট 20টি হাট বসতে যাচ্ছে। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাটগুলোর প্রস্তুতিও প্রায় শেষের দিকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, পরিবেশ মন্ত্রণালয় এবং 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত যে হাটের স্থান রয়েছে সেটি ব্যতীত অন্য কোথাও হাট বসানো যাবে না। যদি তার ব্যত্যয় ঘটে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। পশু খাদ্যের দাম বাড়ায় কাঁচা ঘাসের উপরই নির্ভরতা বেড়েছে খামারিদের। উৎপাদন খরচ কমাতে কুমিল্লার খামারিরা জৈবিক উপায়ে বাণিজ্যিক ঘাসের চাষ করছেন। কোরবানির হাটে ক্রেতা চাহিদা মতো গবাদি পশুর যোগান দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পশুপালনে বড় বিনিয়োগ নিয়ে যুক্ত হচ্ছেন প্রবাসীরাও। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ওজন স্কেলে তোলা হচ্ছে সুঠাম হৃষ্টপুষ্ট সার, ওজন 634 কেজি। কুমিল্লার বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের এই খামারে এমন ষাঁড়ের সংখ্যা প্রায় 200টি। বর্তমানে গ্রাম ও শহরতলির খামারে কোরবানির জন্য গবাদি পশুর যত্নে বেশ ব্যস্ত খামারিরা। কুমিল্লায় খামার শিল্পে প্রবাসীদের বিনিয়োগও চোখে পড়ার মতো। সৌদি আরব প্রবাসী আবু হানিফ তার উপার্জনের বড় অংশ বিনিয়োগ করেছেন অ্যাগ্রো ফার্মে। কেমিক্যালযুক্ত খাবারের চেয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন কাঁচা ঘাসের উপর। আবু হানিফ মনে করেন, দানাদার খাদ্য কমিয়ে পরিমাণ মতো কাঁচা ঘাস খাওয়ালে উৎপাদন খরচ কমে, পাশাপাশি পশু হয় চর্বিমুক্ত, সুঠামদেহী। আকাশচুম্বী দামে দানাদার খাওয়াইয়ে গরু লালন পালন করে আদৌ প্রফিট করা সম্ভব না। ঘাসটা দিলে কি হয়, গরুর যে কোয়ালিটিটা, যে মাংসের কোয়ালিটিটা ভালো থাকে। যদি আমরা গরুকে ঘাস দিতে না পারি তাহলে ওই গরুতে চর্বি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর মাংসের কোয়ালিটিটা তেমন ভালো থাকে না। বিগত সময়ের চেয়ে বেড়েছে ছোলা, ভুট্টা, ভুসি সহ দানাদার পশু খাদ্যের দাম। পশু লালন পালন করতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা। বাজারে পশুর ভালো দাম না পেলে অনেক খামারিই পড়েন অস্তিত্ব সংকটে। এমন অবস্থায় গবাদি পশুর উৎপাদন খরচ কমাতে খামারিরা চাষ করছেন নানা জাতের কাঁচা ঘাস। 1 বিঘা জমিতে ঘাস চাষে খরচ হয় 10 থেকে 15,000 টাকা, যা বিক্রি হয় 50 থেকে 55,000 টাকায়। নিজেদের প্রয়োজন মিটিয়ে মাঝারি ও বড় খামারিরা অতিরিক্ত ঘাস বিক্রি করে আয় করছেন বাড়তি টাকা।
কোনো প্রকার ফিড বা কেমিক্যালের উপর নির্ভরশীল না। আমাদের 15 একরের মতো জমি আছে, ঘাসের জমি। ওই জমি থেকে আমরা 24 ঘন্টা ঘাস দিয়ে থাকি, 3 বার ঘাস দেই এবং কি দুবেলা দানাদার খাবার দেই। দেখাশোনা করি এবং ওষুধপত্র সব দিক দিয়ে খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে আমরা কাজ করতে আছি। কুমিল্লায় এবছর ৩৫,০০০ ছোট বড় খামারি কোরবানির ঈদ ঘিরে ১,২৮,০০০ ষাঁড় ও ৩৩,০০০ বলদ গরু লালন পালন করেছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় ৬,০০০ গবাদি পশু। তাই খামারে চলছে শেষ মুহূর্তের পশুর যত্ন। পশুর শরীরের যথাযথ পুষ্টির যোগান নিশ্চিতে দৈনিক পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস যুক্ত করার পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রান্তিক লেভেলে যারা খামারি আছে তারা আমাদের সম্পূর্ণ কিন্তু কুরবানি বেস কিন্তু গরুগুলো লালন পালন করা। যদি বাইরে থেকে গরুগুলো আসে সেক্ষেত্রে আমাদের দেশীয় গরুর যে থাকে এগুলোর উপরে একটা ইফেক্ট পড়ে যায়। আশা করি মালিক আমরা লাভবান করে দিতে পারবো যদি বাইরের গরু আমাদের দেশে না আসে। প্রতিটা খামারে প্রচুর পরিমাণে ঘাসের জমি তাদের চাষের আওতায় আনছে। কুমিল্লা যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই কারণে এখানে আমাদের কিন্তু সবগুলো হাটে সমান তালে এগিয়ে যায়। কোনো হাটে স্বল্পতা গত বছর আমরা লক্ষ্য করি নাই, ইনশাআল্লাহ এবারও হয়তো বা সেটাই আমাদের থাকবে। কোনো হাটেই কোনো গবাদি পশু সংকট থাকবে না। কোরবানির বেশ আগেই এবার জমতে শুরু করেছে সাপ্তাহিক পশুর হাট। সীমান্ত জেলা কুমিল্লায় অবৈধভাবে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। নওগাঁয় পাইকারিতে সরবরাহ বাড়ায় কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে সব ধরনের সবজির দাম, তবে বেড়েছে কাঁচামরিচের দাম। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বাজারে সবজির দরদাম কেমন দেখছেন এবং কাঁচামরিচের দাম বাড়ার কারণ কি জানাবেন? জ্যোতিকা, বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম বেশ কমেছে এবং বেশ স্বস্তি ফিরেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে বেলা প্রায় 11টা পর্যন্ত। গ্রীষ্মকালীন যে সবজি ফুলকপি রয়েছে আমরা দেখেছি যে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অপরদিকে যদি বলি যে সজিনার মৌসুম প্রায় শেষ সময়, এই কারণে দাম কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সচরাচর পাওয়া যায় সেগুলো প্রতি কেজিতে প্রকারভেদে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। প্রচুর লতি 45 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি। করলা পটল বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি। ঝিঙ্গা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 22 থেকে 24 টাকা কেজি এবং শসা বিক্রি হচ্ছে 24 টাকা কেজি। বাজারে প্রচুর পরিমাণ লাউ সরবরাহ হচ্ছে, প্রতি পিসে বিক্রি হচ্ছে 22 থেকে 24 টাকা পিস। তবে আলু দাম বিক্রি হচ্ছে সেই আগের দামে, অর্থাৎ 45 টাকা থেকে শুরু করে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন যে শাক রয়েছে, লাল শাক, পুঁই শাক বা অন্যান্য যে শাক রয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। তবে কাঁচামরিচের কথা যদি বলি যে অর্থাৎ এই গত প্রায় 15 দিন থেকে বেড়ে এখন পর্যন্ত 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ এবং দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ দাম বাড়ার পর স্থিতিশীল রয়েছে। আমি কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে নওগাঁর উপর দিয়ে বেশ কিছুদিন প্রচণ্ড তাপদাহ এবং খরা বিরাজ করেছিল। এই সময়ে শাকসবজি রক্ষা করতে গিয়ে তাদের অতিরিক্ত সেচ দিতে হয়েছে এবং খরচ যেমন বেশি হয়েছিল এবং উৎপাদন কম ছিল। তবে গত 2 সপ্তাহের ব্যবধানে 2 বার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আসলে শাকসবজির বেশ উপকার হয়েছে, অর্থাৎ সবজির যেমন উৎপাদন হয়েছে তেমন দাম কিছুটা কমে এসেছে, অর্থাৎ সবজির বাজারে সরবরাহ হয়, দাম কিছুটা কমে এসেছে, এতে কিছুটা স্বস্তি পেয়েছে। আর এখান থেকে এই সবজিগুলো পাশে যে খুচরা বাজার রয়েছে, এই খুচরা বাজারে প্রতি কেজিতে প্রকারভেদে 10 থেকে 15 টাকা কেজিতে এই খুচরা ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন। এই ছিল আমার কাছে এই পাইকারি বাজার থেকে সবশেষ। জ্যোতিকা। নওগাঁ থেকে সবজির দরদাম জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী।
হবিগঞ্জ শহরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভোগান্তি আর আর্থিক ক্ষতির শিকার হতে হয় শহরবাসীকে। যদিও চলতি বছর জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ, সংশ্লিষ্টরা বলছেন ছোট ছোট পদক্ষেপ নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজন পরিকল্পিত মাস্টার প্ল্যান। কাজল সরকারের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইতিহাসের ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েন হবিগঞ্জ শহরবাসী। কয়েক ঘন্টার টানা বর্ষণে ডুবে যায় শহরের প্রধান সড়ক সহ সবগুলো পাড়া মহল্লার রাস্তা। বাসাবাড়িতে পানি উঠে নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ মালামাল। ব্যাপক ক্ষতির মুখে পড়েন শহরবাসী। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চলতি বছর কতটা প্রস্তুতি নিয়েছে হবিগঞ্জ পৌরসভা? সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের আবাস হিসেবে পরিচিত শহরের ইনাতাবাদ ও অনন্তপুর এলাকা, কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। চলতি বছর এলাকা দুটির জলাবদ্ধতা নিরসনে 1,80,00,000 টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। ফলে কিছুটা স্বস্তির আশা এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে জলাবদ্ধতার প্রধান কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ হচ্ছে। কালীগাছতলা, শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড অফিস, বাইপাস সড়ক, জেলা প্রশাসকের বাসভবন সহ জলাবদ্ধতা প্রবণ এলাকায় নতুন ড্রেন নির্মাণ, পুরাতন ড্রেন সংস্কার ও পরিষ্কার করা হয়েছে। পানি নিষ্কাশনে বাধা দেয় এমন সরু কালভার্ট ভেঙে বড় করা হয়েছে। এছাড়া শহরে পানি নিষ্কাশনের প্রধান চ্যানেল পুরাতন খোয়াই নদীর 2 কিলোমিটার অংশ পরিষ্কার ও আংশিক খনন করা হয়েছে। খাল খনন হওয়ার পরে আমাদের যে একটা অনেক উন্নতি হয়েছে এলাকার, এবং জলাবদ্ধতা অনেকটা নিরসন হয়েছে, যা মানে কল্পনাও করা যায় না। এগুলোতে পরিষ্কার করে হয়েছে, এখন মোটামুটি আর পানি আটকে যাচ্ছে না। এই যে কয়েক জায়গায় বৃষ্টি হলো, মোটামুটি রাস্তার উপর পানি উঠে নেই, মোটামুটি উন্নতি হয়েছে। ড্রেন ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাট সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা। আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। তবে এখনও মোহনপুর, চিরাকান্দি, মুসলিম কোয়ার্টার, পুরান মুন্সিফি, শ্যামলী সহ বেশ কিছু এলাকার ছোট ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে আছে। এ কারণে ভারী বর্ষণ হলে জলাবদ্ধতার শঙ্কা বাসিন্দাদের। ড্রেনের কাজ করা হয়েছে, অর্ধেক কাজ করা হয়েছে, অর্ধেক না। তোমার অন্ত অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ড্রেনটা হয়েছে কি আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে পানিটা যেতে সুবিধা হয়। পৌর মেয়র বলছেন, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে চলতি বছর 5 কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করা হয়েছে। এতে পুরোপুরি জলাবদ্ধ নিরসন না হলেও আগের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাবেন শহরবাসী। আমরা জলাবদ্ধতা দূর করে ফেলতে পারবো সেটা 100% বলতে পারি না। তবে শহরের যে আপনার মনে করেন 2 দিন 3 দিন ব্যাপী যদি বৃষ্টি হয় তাহলে সেটা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি। পরিবেশ কর্মীরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে শুধু ড্রেন কালভার্ট নির্মাণ করলেই হবে না, স্থায়ী সমাধানে নিতে হবে পরিকল্পিত মাস্টার প্ল্যান। পুরাতন খোয়াই নদী এবং বাইপাস সড়কের উভয় পাশে যে বড় বড় খালগুলো রয়েছে সেগুলোকে আমাদের দখলমুক্ত করতে হবে, খননের আওতায় আনতে হবে। তাহলে জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে বলে আমরা মনে করি। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামেও পালিত হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী দিবস। এ নিয়ে আরও জানাতে নগরীর বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এই দিবসটি উপলক্ষে কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন আমাদের। জ্যোতিকা, মূলত আন্তর্জাতিক দিবস এটি, এবং জাতিসংঘ থেকে এই দিবসটি পালিত হয় সারা বিশ্ব জুড়ে। তারই অংশ হিসাবে বাংলাদেশেও কিন্তু পালিত হচ্ছে। শুধু চট্টগ্রামে নয়, একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউএন পিস কিপার্স ডে। এবং এই দিবস উপলক্ষে চট্টগ্রামে যে আয়োজন সেটি হয়েছে বিমান বাহিনীর যে জহুরুল হক ঘাঁটি রয়েছে পতেঙ্গায়, সেখানে আয়োজন হয়েছে। এবং আমরা দেখতে
পাচ্ছি যে শুধুমাত্র বিমান বাহিনী নয়, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে আজকের এই দিবসটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। যথাযোগ্য মর্যাদায় আসলে দিবসটি পালন করা হচ্ছে। মূলত বিমান বাহিনীর ঘাঁটিতে আজকে যে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন চট্টগ্রামের নৌবাহিনীর যিনি এরিয়া কমান্ডার আছেন মিসবাহুল আজিম, তিনি রিয়ার অ্যাডমিরাল। তিনি এই মুহূর্তে দিনটিকে স্মরণ করে যারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যারা অংশ নিয়েছেন সারা বিশ্বজুড়ে এবং যারা এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্বজুড়ে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে স্মরণ করে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। এবং আমরা দেখছি এর পরপরই মূলত একটি পিস কিপার্স রান অনুষ্ঠিত হবে, যেটি বিমান বাহিনীর জৌরলক ঘাঁটি থেকে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই এই রান অর্থাৎ র্যালিতে অংশ নেবেন। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সে র্যালিটি হবে। আপনি জানেন যে বাংলাদেশ যে জাতিসংঘে যে শান্তি রক্ষা মিশনে কাজ করে সেখানে সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ বাংলাদেশ। সে কারণেই বিশ্বজুড়ে বাংলাদেশের যে অবস্থান শান্তি রক্ষার কাজে, সে অবস্থান সারা বিশ্বজুড়ে আসলে সবাই স্মরণ করে। এবং বাংলাদেশের এখন যেটি তথ্য সেটি হচ্ছে প্রায় 1,90,000-এর মতো বাংলাদেশের সৈন্য এবং বিভিন্ন বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্বজুড়ে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে বিভিন্ন মিশনে। এবং 1,90,000-এর মতো বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করেছেন এই পর্যন্ত। শুরু থেকে 1988 সাল থেকে মূলত বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে যাওয়া শুরু হয়। এরপর থেকে 2024 সাল পর্যন্ত এই বিশাল সংখ্যক সদস্য বিভিন্ন জায়গায়, যে বিরোধপূর্ণ জায়গাগুলো বিশ্বজুড়ে যেখানে হানাহানি রয়েছে, গোষ্ঠীগত বিরোধ রয়েছে, সেই জায়গাগুলোতে মূলত নিজেদের জীবন বাজি রেখে তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মূলত কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশের অনেক সৈন্য নিহত হয়েছে, অনেক সৈন্য আহত হয়েছেন। এর পাশাপাশি এই মুহূর্তে আসলে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন মিশনে প্রায় 8,000-এর মতো বাংলাদেশের সৈনিক মিশনে কর্মরত আছে। এখন সেই হানাহানি রোধে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার যে কাজ আসলে বাংলাদেশ করে যাচ্ছে, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশও কিন্তু এই জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষীর সে মিশনে কাজ করছে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছে। সেটি স্মরণ করেই মূলত আজকের এই আয়োজন, যেটি একেবারে পুরো বিশ্বজুড়ে আসলে সবাই এই দিবসটিকে স্মরণ করে। বলা যায় যে এই দিবসটির মাধ্যমে বিশ্বজুড়ে যে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন, যে যুদ্ধ হানাহানি চলছে, যে রক্তপাত চলছে পুরো বিশ্বজুড়ে, সেটি যাতে থামে এবং সেটি যাতে থেমে যায় এবং বিশ্বজুড়ে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়। যারা শান্তি প্রতিষ্ঠার কাজে অংশ নেবেন তারা যাতে আসলে তাদেরকে যাতে স্মরণ করা হয়, সেই কারণেই মূলত আজকের এই দিবসটির আয়োজন এবং বর্ণাঢ্য আয়োজনে সেটি চট্টগ্রামেও পালিত হচ্ছে। জ্যোতিকা। জাতিসংঘের শান্তিরক্ষী দিবস উপলক্ষে চট্টগ্রামের নানা আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। কাতারে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পেছনে বড় অবদান রাখছেন বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তারা। বাংলাদেশি মালিকানাধীন 30,000-এর বেশি ছোট বড় প্রতিষ্ঠানে কাজ করছেন 1 লাখেরও বেশি প্রবাসী। বাংলাদেশি উদ্যোক্তারা রেমিটেন্স পাঠানোর পাশাপাশি প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কমিউনিটির ও দেশের মুখ উজ্জ্বল করছেন বলে মনে করেন রাষ্ট্রদূত। সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কৃষি, মৎস্য, ইমামতি, নির্মাণ শ্রমিক, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রায় 4 লাখের মতো প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের বড় অংশের কর্মসংস্থান সৃষ্টির পেছনে ভূমিকা রয়েছে বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। তাদের বেশিরভাগ প্রতিষ্ঠানে কাজ করছেন স্বদেশি প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সহজে আসার সুযোগ থাকায় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের বাংলাদেশ থেকে নিয়ে এসে কর্মসংস্থান গড়ে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। নিজেদের প্রতিষ্ঠানে স্বজাতির মানুষ নিয়োগে দেশে বেশি রেমিটেন্স যাবে, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিতেও বড় অবদান রাখবে বলে মনে করেন কাতার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা।
350 জন আমার কাছে বাংলাদেশি বর্তমানে হসপিটালিটি, কন্ট্রাক্টিং, অন্য ডিপার্টমেন্ট মিলে আমার কাছে আছে। তার লিমুজিন ড্রাইভার আছে অলমোস্ট 50। তো সব কিছু মিলায় আমার কাছে অলমোস্ট 552 স্টাফ আছে কোম্পানিতে। তো আমি রিঅর্গানাইজ করতেছি আরও বেশি ডিভিশন কিভাবে করা যায়, আরও বেশি সুন্দর করে কিভাবে করা যায়, আরও বেশি অর্গানাইজ কিভাবে করা যায়। কাতারে বাংলাদেশি মালিকানাধীন 30,000-এর বেশি ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হয় এসব প্রতিষ্ঠানে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। নিজ দেশি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে খুশি তারা। মাস শেষে নেই বেতন বোনাস নিয়ে ঝামেলাও। বাংলাদেশি প্রতিষ্ঠানে কর্মরত ভিনদেশিদের মধ্যেও সন্তোষ দেখা যায়। আরও বেশি বেশি বাংলাদেশি আনার আমাদের সুযোগ আছে যদি ট্রেন করে বাংলাদেশিদেরকে প্রপার ট্রেনের মাধ্যমে বিদেশে পাঠাই, তাহলে এই কোম্পানি আগামীতে হসপিটালিটির জন্য, ক্লিনিংয়ের জন্য এবং মেডিকেলের নার্সের জন্য এই কোম্পানি যথেষ্ট বাংলাদেশিকে এদেশে এনে চাকরি দেওয়ার মতো ক্ষমতা রাখেন। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা কমিউনিটি ও দেশের মুখ উজ্জ্বল করছেন বলে মনে করছেন রাষ্ট্রদূত। কাতারে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। বিদেশে আমাদের যে কর্মদক্ষতা এবং সুনাম, তার কিন্তু একটি প্রকৃষ্ট উদাহরণ আজকের এই কোম্পানিটি। উনি এই কোম্পানিটি অনেক কষ্ট করে, অনেক অধ্যবসায়ের ফলে কিন্তু 15 বছর ধরে এই কোম্পানিটিকে আজকে এই অবস্থায় নিয়ে আসতে পেরেছেন। এখানে যারা চাকরি করবেন তাদের যে উপার্জিত অর্থ সেগুলি বৈধভাবে বাংলাদেশে যাবে এবং তার ফলে আমাদের অর্থনীতির যে ভিত সেটা আরও সুদৃঢ় হবে। দেশের স্বার্থে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের কল্যাণে কাতারের বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান রাষ্ট্রদূত। নুসহাত কামাল, এখন বিশ্ব। নতুন রেকর্ড ছোঁয়ার পথে স্বর্ণ, রূপা আর তামার দাম। সোমবারও রেকর্ড সর্বোচ্চ $2,450 বিক্রি হচ্ছে প্রতি আউন্স স্বর্ণ। কয়েক বছরের মধ্যে গেল সপ্তাহে রূপার দামও প্রতি আউন্স $31 ছাড়িয়ে যায়। শিল্প কারখানায় বহুল ব্যবহৃত তামার দামও বাড়ছে ব্যাপক গতিতে। 3 ধাতুর দামই নতুন উচ্চতা ছুঁতে বেশি দেরি নেই বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নুসহাত কামাল। মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ দামের কিছুটা কমেই বিশ্ববাজারে লেনদেন চলছে স্বর্ণ, রূপা আর তামার। কিন্তু বলতেই হবে, রেকর্ড সর্বোচ্চ দামের আশপাশ থেকে সরছেই না ব্যয়বহুল এসব ধাতুর দাম। বাজারে গুঞ্জন জোরালো হচ্ছে বাজার আরও ঊর্ধ্বমুখী হবে পরের 12 মাসে। সোমবারই নতুন রেকর্ড দামে বিশ্ববাজারে বিক্রি হয় স্বর্ণ প্রতি আউন্স $2,449.89। একদিনের ব্যবধানে দাম $2,351 নেমে এলেও মুদ্রাবাজারে মার্কিন ডলারের কিছুটা দুর্বলতার মুখেও অবস্থান ধরে রেখেছে হলুদ ধাতুটি। একদিকে ভূরাজনৈতিক ঝুঁকির মুখে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা ঊর্ধ্বমুখী, অন্যদিকে বছরের প্রথম প্রান্তিকে চীনে স্বর্ণের ব্যাপক চাহিদাও আরও বাড়িয়ে দিয়েছে দাম। স্বর্ণালংকার কেনায় 2023 সালে ভারতকে টপকে যায় চীন। গেল বছর 603 টন স্বর্ণালংকার কেনে চীনা ভোক্তারা, যা 2022 সালের তুলনায় ছিল 10% বেশি। বর্তমানে বিশুদ্ধ স্বর্ণেরও সবচেয়ে বড় ক্রেতা দেশ চীন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের আভাস, চীনের স্বর্ণালংকার চাহিদা এবছরও বেশি থাকবে, ছাড়িয়ে যেতে পারে 2023 সালের বিক্রিকেও। চীনের চাহিদার উপর ভিত্তি করে মার্কিন অর্থনীতিবিদরা বলছেন, আসছে সেপ্টেম্বর অর্থাৎ মাস চারেকের মধ্যেই স্বর্ণের দাম প্রতি আউন্স $2,500 ছাড়িয়ে যাবে, বছরের শেষ নাগাদ যা পৌঁছাতে পারে $2,600। We've seen that with gold. We're seeing that now with a lot of the industrial metals. But what's important to keep in mind about gold right now, I think that, Fed policy, the fiscal situation. স্বর্ণের পর দ্বিতীয় ধাতু হিসেবে বাজারে প্রভাব রূপার। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকার পাশাপাশি বাজারে সরবরাহে কিছুটা বাধার কারণে গেল বুধবার প্রতি আউন্স $31 ওঠে রূপার দাম, যা 1 দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। অলংকারের পাশাপাশি অটোমোবাইল, সোলার প্যানেল, বৈদ্যুতিক পণ্য তৈরিতে শিল্প কারখানায় বহুল ব্যবহৃত রূপা। রূপার মতোই শিল্প কারখানায় বহুল ব্যবহৃত তামারও শান বাড়ছে বাজারে। গেল মঙ্গলবার প্রতি টন তামার দাম উঠে $10,857, বর্তমান বাজার মূল্য $10,256 প্রতি টন। প্লাটিনাম, প্যালেডিয়াম, রোডিয়ামের দাম নিম্নমুখী থাকলেও চলতি বছর এসব ধাতুর দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নুসহাত কামাল, এখন বিশ্ব।
শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।